নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কূটনৈতিক ভাষ্য যখন রচিত হয় তখন শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। তারপর ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি ঝটিকা সফরে ঢাকা গিয়েছিলেন। সেখানে তিনি তার কাউন্টার পার্টির সাথে কথা বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং মুখ্য উপদেষ্টা ইউনূসের সাথেও কথা বলেন। বাংলাদেশের বিদেশ সচিব ভারত বাংলাদেশ সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন দুদেশের সম্পর্কে মেঘ জমেছে। বেশ কাব্য করে বলেছেন। এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল 1977 সালে পুজোর সময় হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সেই গান, ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায়, কে তোমায় নিয়ে যায় দূর অজানায় বলো না আমায়, ওগো মেঘ তুমি উড়ে যাও। তাহলে দুদেশের সম্পর্কে মেঘ জমেছে। সেই মেঘ কি কাটবে? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আপনাদের, মেঘ কাটবে কি কাটবে না সেটা পুরোটা নির্ভর করছে ইউনূস সরকারের উপর। প্রথম কথা, বাংলাদেশ থেকে বারে বারে বলা হচ্ছে যে ভারত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করতে চাইছে না। দেখুন, শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক স্বল্পকালীন উচ্চতায় পৌঁছেছিল। এটা দুদেশের সরকারই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। আর ইউনূস বলেছিলেন তলানিতে এসে ঠেকেছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতা ভারত স্বীকার করতে চাইছে না, এই ভাষ্যটা বাংলাদেশ তৈরি করতে চাইছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের যে অসাংবিধানিক অনির্বাচিত সরকার আছে, সেই সরকার কি বাংলাদেশের মানুষের প্রকৃত মনোভাবকে প্রতিফলন করে? আমার মনে হয় করে না। ভারত সরকারও মনে করে যে বাংলাদেশের মানুষের মনোভাবের প্রকৃত প্রতিফলন এই সরকারের নীতিতে পরিষ্কার নয়। শেখ হাসিনা সময় বাংলাদেশ একটা জিনিস করেছিল, সেটা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে তারা তো প্রশ্রয় দেয়নি, এবং ভারত বিরোধী জঙ্গি সংগঠনের কাজকর্মের পরিকাঠামো ভেঙে দেওয়ার ক্ষেত্রে তারা সচেষ্ট ছিল। এটা ভারত সরকারও দ্ব্যর্থহীন ভাষায় বলে। বিশেষ করে হোলি আর্টিজান কাফের ঘটনার পর হাসিনা প্রশাসন যেভাবে জঙ্গি জেহাদিদের ধরপাকড় এবং তাদের পরিকাঠামো ধ্বংস করবার উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমরা ভারতবাসী সাধুবাদ জানিয়েছিলাম। আর শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতা কি? আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি জেল থেকে বেরিয়ে খোলা জিপে মাইক্রোফোনে ভারত বিরোধী স্লোগান দিতে দিতে বেরোচ্ছেন এবং তাকে রীতিমতো নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এটাই হচ্ছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতা। 174 জন আন্তর্জাতিক মানের জঙ্গি, যাদের কার্যকলাপ সম্পর্কে আন্তর্জাতিক দুনিয়া ওয়াকিবহাল, যারা শেখ হাসিনার সময় জেলে ছিলেন, তাদেরকে জেল মুক্ত করে দেয়া হয়েছে। বহু দুষ্কৃতী ইতিমধ্যেই জেল ভেঙে বেরিয়েছেন বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আইনের ফাঁক ফোকর দিয়ে। প্রচুর অস্ত্রশস্ত্র
এই জঙ্গি জিহাদিদের হাতে আছে। এবং ইউনূস প্রশাসনের সময় বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে জঙ্গি জিহাদিরা প্রকাশ্যে ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে, বলছে আমরা চিকেন নেক আক্রমণ করব, উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করব। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এটা হচ্ছে পরিস্থিতি। ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্ত আছে, তাহলে বাংলাদেশের মাটিতে ঘটে চলা সন্ত্রাসবাদী কার্যক্রমের এই উৎসাহ আমাদের চিন্তিত করবে না, আমাদের বিব্রত করবে না? তাহলে আমরা কিভাবে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতাকে খোলা মনে গ্রহণ করব? এই প্রশ্নটা আমি আমার দর্শকদের কাছে রাখলাম, দুই বাংলার দর্শকদের কাছে, যারা বিদেশে থাকেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে থাকেন, তাদের কাছেও রাখবো। তাহলে বাংলাদেশ কোন যুক্তিতে বলছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতাকে ভারত স্বীকার করছে না? এই বাস্তবতা এটাতেই ইঙ্গিত করছে যে ভারত বিরোধী জিহাদি জঙ্গিদের আস্ফালন বাড়ছে। ইউনূসের প্রশাসন সেই আস্ফালন বন্ধ করার তো কোনো উদ্যোগই নিচ্ছে না, বরঞ্চ প্রশ্রয় দিচ্ছে। এটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের ছবি। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের ধর্মস্থান অপবিত্র করা হচ্ছে, সংখ্যালঘু মাতৃশক্তির সম্ভ্রমানি হচ্ছে, এমনকি তাদেরকে খুন করা হচ্ছে, তাদের গলায় তুলসীর মালা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হচ্ছে। যতই ইউনূস প্রশাসন এটাকে ভারতীয় মিডিয়ার এক্সাজারেশন বলুন না কেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা জানেন কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে তাদের দিন যাপন করতে হচ্ছে। আজকে সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, বাংলাদেশে ঘটে চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পৃথিবীতে যেখানে যে সমস্ত সনাতনী আছেন তাদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করতে আহ্বান জানানো হয়েছে। একবার ইউনূস প্রশাসন বলছে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, হস্তক্ষেপ করার চেষ্টা করছে, সেটা তাদের বিলকুল না পছন্দ। আবার একই সঙ্গে তারা বলছে যে ভারতীয় মিডিয়া আসুক না, আমরা 1 ঘন্টার মধ্যে ভিসা দিয়ে দেব, তারা ঘুরে দেখুক। তাহলে একবার আপনারা বলছেন যে এরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আবার ভারতীয় গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে তাদের কাছ থেকে সার্টিফিকেট চাইছেন। এ তো এক অদ্ভুত দ্বিচারিতা। চট্টগ্রামের হাজারি গলিতে সেনা পুলিশ যৌথ বাহিনীর তাণ্ডব হয়েছে কি হয়নি? চিন্ময় প্রভুকে একের পর এক মামলায় জড়িয়ে তার কারাবাসের মেয়াদ দীর্ঘায়িত করার সচেতন প্রয়াস নেওয়া হচ্ছে কি হচ্ছে না? এই প্রশ্নের জবাব ইউনূসকে দিতে হবে। বাংলাদেশের মানুষ কি সরকার চাইবেন, কিভাবে তাদের দেশ চলবে, অবশ্যই সেটা তারা ঠিক করবেন। ভারতবর্ষ কখনো তার মধ্যে মাথা গলাবে না, অতীতেও গলায়নি, এখনো গলায় না, ভবিষ্যতেও গলাবে না। যদি আমরা সত্যিই মাথা গলাবার মানসিকতা থাকতো, 71-এ বাংলাদেশের সৃষ্টির পর সেখানে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি থাকতো, ভারতীয় নৌবাহিনীর রণতরী চট্টগ্রাম বন্দরে নোঙর করা থাকতো। হয়েছে? 3000-এরও বেশি ভারতের বীর জওয়ান বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। আর এই বাংলাদেশিরা বলছে ভারতীয় আধিপত্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্ট ব্যবহার করে তারা দাঁত মাজেন, সেই টুথপেস্টটাও ভারত থেকে আসে। পেঁয়াজ আসে, ডিম আসে, আলু আসে, কখনো চাল আসে, পাইপলাইনে গ্যাস আসে। নেপাল ভারতের ভূখণ্ড দিয়ে 2656 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিন দিক ভারত দিয়ে ঘেরা, একদিকে মায়ানমার, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর সেখানে বাংলাদেশের মাটি থেকে বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবকে ভারত স্বীকার করছে না। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তব যদি এটা হয়, জসিমউদ্দিনের মতো কুখ্যাত সন্ত্রাসবাদী জেল থেকে ছাড়া পেয়ে ভারতকে রক্তাক্ত করার হুমকি দেবে, হেফাজতে ইসলাম বলবে একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর, হিন্দুদের নিধনযজ্ঞের ডাক দেয়া হবে ওয়াজ মাহফিল থেকে, আর আমরা চুপচাপ বসে দেখব, আমরা মেনে নেব এটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বাস্তবতা, তাহলে তো আমাদের সিকিউরিটি ইজ অ্যাট স্টেক। এটা আমরা কখনো মানব না। ভারতবর্ষে পৃথিবীর ৯৫% হিন্দু ধর্মাবলম্বীর মানুষ বাস করেন। ভারতীয় উপমহাদেশের অন্য কোনো দেশে হিন্দুরা যদি আক্রান্ত হয়, ভারত আলবাত সোচ্চার হবে, আন্তর্জাতিক স্তরে জনমত গঠন করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে যাতে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা, সম্মান, সম্পত্তি সুরক্ষিত থাকে। ইউনূস সরকার কি বলছে? ধর্মীয় সংখ্যালঘুদের উপর কিছু ঘটনা ঘটেছে, সেটা তাদের ধর্মীয় সংখ্যালঘু পরিচয় নয়, তারা আওয়ামী লীগের সমর্থক, আর আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের জনরোষ তারই প্রতিফলন ঘটেছে। অর্থাৎ এই ভাষ্য তৈরি করে তারা জঙ্গি জেহাদিদের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করার ছাড়পত্র দিয়ে দিয়েছেন। এখন অত্যাচার হলেই বলা হবে না না ধর্মীয় সংখ্যালঘু এই পরিচয় নয়, ওরা আওয়ামী লীগের সমর্থক, সেই জন্য হচ্ছে। তাহলে বাংলাদেশের অন্যান্য যে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাতীয় সমাজতান্ত্রিক দল আছে, ধরুন জামাতও আছে, তারা কেন ধর্মীয় সংখ্যালঘুদের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে? শেখ হাসিনা প্রশাসনের সময়ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। ২-৩ বছর আগে কুমিল্লায় দানুয়াদিঘির পারে দুর্গাপুজোর সময় কি হয়েছিল আমরা ভুলে যাইনি। বাংলাদেশে যখন সৃষ্টি হয় তখন সেখানে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যা ২৩%, এখন সেটা কমে কমে ৭-৮% এসে দাঁড়িয়েছে। তাহলে সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা আজকে নতুন করে হচ্ছে তা নয়, পাকিস্তান সৃষ্টির পর থেকে হয়েছে, বাংলাদেশ সৃষ্টির পর থেকে হয়েছে। সেজন্য ধীরে ধীরে সংখ্যালঘুদের জনসংখ্যা কমছে। এখন ইউনূস প্রশাসনের একটাই লক্ষ্য যে এথনিক ক্লিনজিং করে বাংলাদেশকে ধর্মীয় সংখ্যালঘুদের থেকে মুক্ত করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের দালাল বলে দেগে দেওয়া, এবং বাংলাদেশের যত অশান্তির পিছনে সনাতনীরা এই ন্যারেটিভটা তৈরি করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলা, এটা তাদের লক্ষ্য। তাই মিষ্টি মিষ্টি কথায় কিছু হবে না। আমরা তো সবসময় সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে সম্পর্ক রাখতে চাই, কিন্তু কাদেরকে আমরা মর্যাদা দেব, কাদেরকে আমরা সম্মান করব? যারা কুখ্যাত সন্ত্রাসবাদীদের খোলা ছুট দিয়ে দিয়েছে, যেখানে মৌলবাদীরা ইসকনকে জবাই করার কথা বলছে, তাহলে সেই প্রশাসনের উপর আমাদের কণামাত্র বিশ্বাস থাকতে পারে? ৫৩ বছর পর পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ আসছে করাচি, এই চট্টগ্রামে, সেই জাহাজের কন্টেনারে কি থাকবে বাংলাদেশের অথরিটি সেটা চেক করবে না। বিএনপি জমানায় ওই কন্টেনারে 10 কন্টেনার অস্ত্র এসছিল, সেটা আলফাকে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছিল। লুৎফুজ্জামান বাবর তখন বিএনপি জমানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তাহলে ওই অভিজ্ঞতা আমাদের আছে। পাকিস্তানের হাই কমিশন ঢাকায় সক্রিয়, পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, পাকিস্তানিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে ঢাকায় আসতে পারবেন।
আর পাকিস্তান কি বলেছিল? 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তারা নিজেদের মানচিত্র টিকিয়ে রাখতে পারবে না। 71 সালে অঙ্গহানি হয়েছিল, আবার হবে। যে পাকিস্তান ফেল স্টেট, যে পাকিস্তান ঢুকছে 24 বার জন্মলগ্নের পর আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে, সেই পাকিস্তানের সঙ্গে এখন ইউনূসের হবনবে। আমাদের চিন্তা বাড়াবে না? আমরা কাদের সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, সমান দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো? যাদের কার্যক্রমের মধ্যে আমাদের দেশের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ পাবে। ইউনূস সরকারের কোনো মাতব্বরের কথা এবং কাজে ভারত সম্পর্কে কোনো ভালো মনোভাবের প্রকাশ আপনারা দেখেছেন? সর্বত্র ভারত বিরোধী জিগির। আসলে ইউনূস প্রশাসন বাংলাদেশের মানুষের প্রত্যাশা, চাহিদা পূরণ করতে পারছে না বলেই তারা এই ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছে, খেপিয়ে তুলছে। কারণ এটাই তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র চাবিকাঠি, একমাত্র চাবিকাঠি। বিক্রম মিশ্রি বলেছেন, সাংবাদিকদেরও বলেছেন, যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে তারা চিন্তিত, তারা উদ্বিগ্ন। সেই উদ্বেগও তারা জানিয়েছেন। একেভাবে সনাতনীদের ধর্মীয় স্থান, সাংস্কৃতিক কেন্দ্র এবং কূটনৈতিক সম্পত্তিতেও আক্রমণের ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন। আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে যে ঘটনা ঘটেছিল, ভারত সরকার নিন্দা করে কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতবর্ষে যেসব জায়গায় বাংলাদেশের দূতাবাস আছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু একই সঙ্গে বিএনপি আবার ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে, আবার তারা আগরতলা চলো অভিযানের ডাক দিয়েছে। বিক্রম মিশ্রি 9 ডিসেম্বর ঢাকায় আসবেন, এরা বাংলাদেশের প্রশাসন জানতো। কিন্তু 8ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে ইউনূস বৈঠক করে বলছেন যে ভিসা সেন্টার নয়াদিল্লিতে আছে, সেটা শিফট করে অন্য কোনো দেশে করা হোক। বাংলাদেশি হোক, মুখ দিয়ে বলেননি পাকিস্তানে করা হোক। তাহলে যেদিনকে বিক্রম মিশ্রি আসছেন তার আগের দিন আপনাকে এই কথাগুলো বললেন কেন? আপনি অ্যাগ্রেশন দেখাচ্ছেন ভারতের সাথে। আপনার নতুন মিত্র পাকিস্তান, যাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে আর রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে, তারা আপনাকে চালাচ্ছে, আপনি পুতুলের মতো, দম দেয়া পুতুলের মতো লাফাচ্ছেন। তাহলে এই কথাটা তো আপনি বিক্রম মিশ্রিকে বলতে পারতেন যে আপনারা ভিসাটা একটু বেশি করে ছাড়ুন, তাহলে সবার সুবিধা হয়। বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে যান, ঘুরতে চান। বাংলাদেশের ছাত্রছাত্রীরা ইউরোপের বিভিন্ন দেশে গেলে ভিসা লাগে, সেটা দিল্লি থেকে তাদেরকে নিতে হয়। সেটা বিক্রম মিশ্রিকে আপনার পররাষ্ট্র সচিব, উপদেষ্টা ইউনূস নিজে বলতে পারতেন। তা না করে বিক্রম মিশ্রি সফরের আগের দিন তিনি প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের এই দাবিটা জানালেন। উনি নিজেও জানেন এটা হবে না, কিন্তু ওই যে ভারত বিরোধী বার্তা আবার বলছেন যে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মজবুত করতে চাই। কি অদ্ভুত দ্বিচারিতা! দেখুন, বিক্রম মিশ্রি আমার মনে হয় ইউনূসের কাছে ভারত সফরের আসার জন্য প্রধানমন্ত্রীর কোনো আমন্ত্রণ পত্র দিয়ে আসেননি। যদি আসতেন সেটা আমরা জানতাম, কিন্তু এখনো পর্যন্ত জানি না। ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু সেই বৈঠক হয়নি। এখন আমি আমার বাংলাদেশি বন্ধুদের বলি, উনি হচ্ছেন মুখ্য উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুখ্য উপদেষ্টা বলে কোনো পদ কি আদৌ থাকতে পারে? যদি আপনারা সেই পদটাকে মেনেও নেন, 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক কি একজন মুখ্য উপদেষ্টা করতে পারেন? ডিপ্লোম্যাটিক প্রোটোকল কি বলে? মুশারফ আগ্রা সামিটের আগে তিনি যখন নওয়াজ শরীফকে হটিয়ে
পাকিস্তানের মসনদ দখল করলেন, নিজেকে বলছিলেন চিফ এক্সিকিউটিভ। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে শীর্ষ বৈঠক কোনো চিফ এক্সিকিউটিভ করতে পারেন না। রাতারাতি মুশারফ নিজেকে প্রেসিডেন্ট পদে উন্নীত করেছিলেন। আগে ডক্টর ইউনূস নিজের পদের সাংবিধানিক স্বীকৃতি আদায় করুন, তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করার খোয়াব দেখবেন। তাই আমরা কি বলেছি যে বাংলাদেশের এই সরকারের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। কেন রাখবো না? সম্পর্ক তো আছেই, কিন্তু অতীতের সম্পর্ক যে সর্বকালীন উচ্চতায় গিয়েছিল তার ধারে কাছে পৌঁছতে গেলে ইউনূস প্রশাসনকে 1000 মাইল হাঁটতে হবে। ভারতের বিশ্বাস অর্জন করতে হবে যে বাংলাদেশের মাটিকে ইউনূস প্রশাসন ভারত বিরোধী জঙ্গিদের মুক্তাঞ্চল হিসাবে ব্যবহার করতে দেবেন না। সেটা আমরা দেখব, চক্ষু কর্ণের বিভাগ ভঞ্জন করব, তারপরে তো আমরা এগোবো। প্রতিবেশী আলাপ আলোচনা চলবে, কিন্তু ওই সচিব বা উপসচিব পর্যায়ে যতক্ষণ না ইউনূস সরকারের সদর্থক মনোভাব দেখব ততক্ষণ পর্যন্ত জল বেশি দূর গড়াবে।